হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছো। ওয়েলকাম টু WBPSC ওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি প্রকাশ মুখার্জি। আজকে তোমাদের এখানে অগস্ট মাসে 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট করব। আগের ভিডিওগুলো নিশ্চয়ই তোমাদের দেখা হচ্ছে। উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আমরা প্রতি সপ্তাহে বলতে পারো তোমাদের জন্য দিচ্ছি, যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষাগুলোতে কাজে লাগতে পারে। তাই যারা এখনও পর্যন্ত পুরনো ভিডিওগুলো দেখোনি তারা অতি অবশ্যই পুরনো ভিডিওগুলো দেখে নাও। সেখানে নোটস অলরেডি আপলোডেড রয়েছে টেলিগ্রাম চ্যানেল এবং অ্যাপসে। যারা অ্যাপসে ক্লাস করো তারা অ্যাপসে নোট পেয়ে যাবে, বা যারা নর্মাল ইউটিউবে দেখো তারা টেলিগ্রামে নোট পেয়ে যাবে। তো চলো শুরু করব আজকে আমাদের 10ই আগস্ট থেকে 16ই আগস্টের কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথম ঘটনাটা কি আছে? প্রথম ঘটনা হচ্ছে ডক্টর এম.এস. স্বামীনাথন তার 100তম বার্থ অ্যানিভার্সারি উপলক্ষে একটা আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করা হয়েছিল। কোথায় করা হয়েছিল? পুসাটা কোথায় আছে? দিল্লিতে। কবে হয়েছিল? 7ই আগস্ট থেকে 9ই আগস্ট পর্যন্ত বলতে পারো এই সম্মেলনটা হয়েছিল। এই সম্মেলনটা বলতে পারো উদ্বোধন করে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। এটা উদ্বোধন করে। এই সম্মেলনটা ভারতরত্ন প্রাপক এম.এস. স্বামীনাথনের 100তম বার্থ অ্যানিভার্সারি উপলক্ষে সম্মেলনটার আয়োজন করা হয়েছিল। এম.এস. স্বামীনাথন, যাকে আমরা বলি কি না ফাদার অফ ইন্ডিয়াস গ্রিন রেভলিউশন, তার স্মরণেই বলতে পারো কি না এই সম্মেলনটা করা হয়েছে। মনে রাখতে হবে আরেকটা জিনিস, এম.এস. স্বামীনাথন যিনি কিনা ভারতরত্ন পেয়েছিলেন কত সালে যদি বলা হয় সেক্ষেত্রে মনে রাখবে 2024 তাকে ভারতরত্নে সম্মানিত করা হয়। নাম্বার 2, নেক্সট ইভেন্টটা কি আছে? 4250 কোটি টাকার স্পেশাল ডেভেলপমেন্ট প্যাকেজ ঘোষণা করা হলো আসাম এবং ত্রিপুরার জন্যে। তাহলে এই দুটো রাজ্যের সার্বিক ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে শুরু করে পিস, শান্তি বজায় রাখা, এছাড়াও বলতে পারো কিনা সোশিও ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের জন্যে কি না একটা ক্যাবিনেট অ্যাপ্রুভ করলো 4250 কোটি টাকা। এবং এই 4250 কোটি টাকার মধ্যে এই 4250 কোটি টাকার সাথে আরও 3000 কোটি টাকা বলতে পারো কি না অ্যাড করলো কে না আসাম, দিয়ে টোটাল সংখ্যাটা দাঁড়ালো 7250 কোটি টাকা। এবার এই 7250 কোটি টাকা এই দুটো রাজ্যে অর্থাৎ আসাম এবং ত্রিপুরার সার্বিক উন্নয়নের কাজে লাগানো হবে। তাহলে পরীক্ষার প্রশ্ন কি আসবে? পরীক্ষার প্রশ্ন আসবে সম্প্রতি কোন দুটো রাজ্যে কেন্দ্রের তরফ থেকে 4200 কোটি টাকা 250 কোটি টাকা ডেভেলপমেন্ট পারপাস বলতে পারো কি না অ্যানাউন্স করা হলো বা অ্যাপ্রুভ করা হলো? তখন তো আমার উত্তর হচ্ছে আসাম এবং ত্রিপুরা। নেক্সট দেখো আমাদের প্রাক্তন চিফ জাস্টিস, যার নাম হচ্ছে DY চন্দ্রচূড়, তিনি বলতে পারো এই প্রথম একটা বই লিখলেন। বইটার নাম কি? বইটার নাম হচ্ছে ওয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার। পরীক্ষার প্রশ্ন তোমাকে দিতে পারে যে ওয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার বইটা কার লেখা? তখন আনসার DY চন্দ্রচূড়। সঙ্গে মনে রাখতে হবে আমাদের প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি DY চন্দ্রচূড় ইনি কততম চিফ জাস্টিস ছিলেন? মনে রাখবেন ইনি ছিলেন 50তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। আর এই যে বইটা ওয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার, এটা হচ্ছে DY চন্দ্রচূড়ের লেখা। এখানে যদি বলতাম ওয়াই ইন্ডিয়া ম্যাটার, যদি তোমাকে জিজ্ঞেস করতাম যে এই বইটা কার লেখা, ওয়াই ইন্ডিয়া ম্যাটার এই বইটা কার লেখা, সেক্ষেত্রে তখন আনসারটা তোমার কি হতো? মনে রাখবে S. জয়শঙ্করের লেখা হচ্ছে এই বইটা। আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার S. জয়শঙ্করের লেখা বইটার নাম ওয়াই ইন্ডিয়া ম্যাটার। আর এটাই যদি বলে ওয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার, এটা কার লেখা? এটা হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি DY চন্দ্রচূড়ের লেখা। চলে আসুন নেক্সট, ওয়ার্ল্ড সংস্কৃত ডে। এটা আমরা কবে উদযাপন করি? পরীক্ষার প্রশ্ন আসতেই পারে। তার আগে জেনে রাখতে হবে সংস্কৃত উইকটা 2025-এ আমরা যে উদযাপন করলাম কবে? 6 থেকে 12ই আগস্ট 2025। 6 থেকে 12ই আগস্ট এই সপ্তাহটা আমরা উদযাপন করলাম সংস্কৃত উইক হিসেবে। কিন্তু সংস্কৃত ডে এটার জন্য যেটা মনে রাখতে হবে কিনা প্রত্যেক বছর শ্রাবণ মাসের পূর্ণিমার দিন এই দিনটা উদযাপন করা হয়। এবছরের তারিখটা ছিল কত না 6ই আগস্ট। এবছর যদি আমরা দেখি 9th আগস্ট বলতে পারো এবছরের তারিখটা ছিল 9th আগস্ট। কিন্তু এখানে মনে রাখবে
ওয়ার্ল্ড সংস্কৃত ডে, যাকে আরেকভাবে বলা হয় ইন্টারন্যাশনাল সংস্কৃত ডে বা সংস্কৃত দিবস বা বিশ্ব সংস্কৃত দিনম, এটা অ্যানুয়ালি সারা বিশ্বের ক্ষেত্রে উদযাপন করা হয় কবে না শ্রাবণ পূর্ণিমার দিন বলতে পারো এই দিনটা উদযাপন করা হয়। মানে পরের বছর 9ই আগস্ট পড়বে এটা কিন্তু বলা নেই। যে জায়গাটাকে ক্যালকুলেশনের মাথায় রাখতে হবে কি না শ্রাবণ পূর্ণিমাতে বা শ্রাবণ মাসের পূর্ণিমাতে উদযাপন করা হয় কি না সংস্কৃত ডে। তোমাদের কাছে একটা প্রশ্ন থাকবে যে এই যে সংস্কৃত এটাকে ইন্ডিয়ার সাথে প্রমোট করছে কোন দেশ, এটা তোমার হোমওয়ার্ক থাকবে। ওকে, সংস্কৃতকে প্রমোট করছে কোন দেশ, ইন্ডিয়ার সাথে বলতে পারো যুগ্মভাবে সংস্কৃতকে প্রমোট করছে কোন দেশ। তাহলে মনে রাখতে হবে এবছর পড়েছিল তারিখটা 9ই আগস্ট, অ্যাকচুয়ালি যদি আমরা দেখি শ্রাবণ মাসের পূর্ণিমাতে কি না দিনটা উদযাপন করা হয়। চলে আসুন নেক্সট, ভারতের প্রথম অ্যানিমাল স্টেম সেল বায়ো ব্যাংক যদি জিজ্ঞেস করে এটা কোথায় হলো, আনসার হচ্ছে হায়দ্রাবাদ। মনে রাখতে হবে ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জ ডক্টর জিতেন্দ্র সিং, মিনিস্টার অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মিনিস্টার অফ আর্ট সায়েন্স, যে কিনা উদ্বোধন করলো ভারতের প্রথম কি না অ্যানিমাল স্টেম সেল বায়ো ব্যাংক অ্যান্ড অ্যানিমাল স্টেম সেল ল্যাবরেটরি, কোথায় উদ্বোধন করলো হায়দ্রাবাদ। এবং হায়দ্রাবাদের কোথায় এটা করলো না ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যানিমাল বায়োটেকনোলজি। তাহলে আমাকে পরীক্ষায় প্রশ্ন করতে পারে ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যানিমাল বায়োটেকনোলজি এটা কোথায় আছে, সেক্ষেত্রে তখন আমার আনসার কি, সেক্ষেত্রেও আমার আনসার হচ্ছে তেলেঙ্গানার হায়দ্রাবাদে। মনে রাখতে হবে আর প্রশ্ন করতে পারে ভারতের প্রথম অ্যানিমাল স্টেম সেল বায়ো ব্যাংক এটা কোথায় হলো, সেক্ষেত্রে মনে রাখতে হবে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ মানেই এই শহরটা জয়েন করেছিল ইন্ডিয়ার সাথে। পরীক্ষায় প্রশ্ন আসে একটা অপারেশনের মাধ্যমে, অপারেশনটার নাম হচ্ছে পোলো, অপারেশনটার নাম পোলো। তোমাদের কাছে যে প্রশ্নটা থাকবে যে হায়দ্রাবাদ এই শহরটা যে নদীটার তীরে নদীটার নাম কি, এটা কমেন্ট সেকশানে গিয়ে অবশ্যই কমেন্ট করে লিখবে। হায়দ্রাবাদ শহরটা যে নদীটার তীরে নদীটার নাম কি, এটা অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে লিখবে। চলে আসুন নেক্সট, বিএসএফ যে কিনা লঞ্চ করলো একটা অপারেশন, নাম কি অপারেশন অ্যালার্ট। ওকে, কোথায় লঞ্চ করলো যদি বলে তাহলে হচ্ছে কিনা রাজস্থান বর্ডারে বলতে পারো এটা লঞ্চ করলো। তাহলে আমাদের এই ইন্ডিপেন্ডেন্স ডেকে কেন্দ্র করে বলতে পারো বিএসএফ এর তরফ থেকে লঞ্চ করা হলো অপারেশন অ্যালার্ট। 11 থেকে 17ই আগস্ট পর্যন্ত বলতে পারো এটা কন্ডাক্ট করা হয়েছে। কোথায় কন্ডাক্ট করা হয়েছে, রাজস্থানে বলতে পারো বাবা, রাজস্থান বর্ডারে কন্ডাক্ট করা হয়েছে, যাতে কিনা সিকিউরিটিকে আরও বেশি করে মজবুত রাখা যায় ইন্ডিপেন্ডেন্স ডেকে কেন্দ্র করে। এখানে বিএসএফ এর তরফ থেকে বেসিক্যালি যে জিনিসগুলোর উপরে নজরদারি করা হয়েছে, এক হচ্ছে আমাদের যে সমস্ত অ্যাডভান্স সার্ভিলিয়ান গেজেট সেগুলোর ব্যবহার করা হয়েছে যাতে রিয়েল টাইম মনিটরিং করা যায় এবং ইন্টেলিজেন্সকে গ্যাদার করা যায়। আর এই যে বলতে পারো অপারেশনটা হয়েছে অপারেশন অ্যালার্ট, এটা কোয়েনসাইড করেছে কার সাথে না হর ঘর তিরঙ্গা ক্যাম্পেন, যে ক্যাম্পেনটা আমাদের চলেছে 2 আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত, তার সাথে বলতে পারো কি না কোয়েনসাইড করেছে হচ্ছে অপারেশনটা, যার নাম হচ্ছে অপারেশন অ্যালার্ট। তাহলে আমাকে পরীক্ষার প্রশ্ন অনেকগুলো জায়গা থেকে করতে পারে। এক হচ্ছে অপারেশন অ্যালার্ট এটা কারা করলো, তখন তোমাকে 4টে প্যারামিলিটারি ফোর্সের নাম দিয়ে দেবে, তার মধ্যে তোমার আনসার হচ্ছে কি না বিএসএফ। তোমাকে বলতে পারে বিএসএফ আয়োজন করলো অপারেশন অ্যালার্ট কোথায়, 4টে স্টেটের নাম দিয়ে দেবে, তখন তোমার আনসার হচ্ছে রাজস্থান। তাহলে এখানে তোমার একটা প্রশ্ন থাকবে হোমওয়ার্কে, এই যে বিএসএফ এটা তো একটা প্যারামিলিটারি ফোর্স, তা আমাকে বলবে ইন্ডিয়াতে অ্যাট প্রেজেন্ট টোটাল প্যারামিলিটারি ফোর্স কতগুলো আছে, টোটাল প্যারামিলিটারি ফোর্স কতগুলো আছে, এটা হোমওয়ার্কে আনসার করবে। ওকে, ইন্ডিয়াতে এই মুহূর্তে টোটাল প্যারামিলিটারি ফোর্স কতগুলো আছে, এটাই তোমার হোমওয়ার্কের আনসার। চলে আসো পরেরটা, ভারতের দীর্ঘতম লংগেস্ট আজনি থেকে বলতে পারো পুনে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন এটা কিনা উদ্বোধন হলো, কোথায় উদ্বোধন হলো না বেঙ্গালুরু কর্ণাটকাতে। দেখো কি বলছে, 10ই আগস্ট প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যে কিনা ভার্চুয়ালি বলতে পারো এটার উদ্বোধন করলো ভারতের দীর্ঘতম রানিং বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন, যেটা কিনা চলছে
কি না আজনি নাগপুর মহারাষ্ট্র থেকে পুনে মহারাষ্ট্রের মধ্যে নিয়ার অ্যাবাউট প্রায় 881 কিলোমিটার দূরত্ব বলতে পারো অতিক্রম করছে। হলো, তাহলে আমাকে পরীক্ষার প্রশ্ন করতে পারে সব থেকে লংগেস্ট বন্দে ভারত রুট এই মুহূর্তে কোনটা। আমার আনসার হচ্ছে কি না আজনি নাগপুর থেকে আপ টু আমার পুনে মহারাষ্ট্র পর্যন্ত। এবার যদি তোমাকে আমি প্রশ্ন করি, আচ্ছা এই যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন যেটা কিনা ভারতের ফাস্টেস্ট ট্রেন বলে কাউন্টেড হয়, হোমওয়ার্কে তোমাদের জন্য প্রশ্ন থাকবে কি এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটা এটা লঞ্চ হয়েছিল কোন সালে, লঞ্চ ইন দ্য ইয়ার, এটা তোমার হোমওয়ার্কের প্রশ্ন থাকবে। অবশ্যই কিন্তু হোমওয়ার্কগুলো করবে, এটা করার মাধ্যমে বা এই আনসারগুলো দেওয়ার মাধ্যমে আরও ডিটেলস ইনফরমেশন কিন্তু তুমি রিভিশন করতে পারবে। তাহলে খেয়াল রাখবে, আমাকে যদি জিজ্ঞেস করে কি না বন্দে ভারত ট্রেন কত সালে লঞ্চ হয়েছিল, এটা আমার হোমওয়ার্কের উত্তরে আমাকে দিতে হবে। আর এই মুহূর্তে সবথেকে দূরত্বে বলতে পারো বন্দে ভারত ট্রেন যেটা চলছে সেটা হচ্ছে কি না নাগপুর আজনি থেকে আপ টু পুনে মহারাষ্ট্র পর্যন্ত, যেটা আমাদের প্রাইম মিনিস্টার মোদি ভার্চুয়ালি বলতে পারো উদ্বোধন করলেন। চলে আসুন নেক্সট। সম্প্রতি বলতে পারো তোমাকে জিজ্ঞেস করতে পারে কোন এয়ারপোর্ট যারা কিনা ইন্টারন্যাশনাল আর্কিটেকচারাল অ্যাওয়ার্ড 2025-এ সম্মানিত হলো। ইন্টারন্যাশনাল আর্কিটেকচারাল অ্যাওয়ার্ড 2025-এ সম্মানিত হলো কোন এয়ারপোর্টটা? এক কথায় বলতে গেলে কি না গুয়াহাটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তোমাকে জিজ্ঞেস করতে পারে গুয়াহাটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের আর এক নাম কি, তখন তোমার আনসার লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল 2 যেটা, সেটাই বলতে পারো কি না ইন্টারন্যাশনাল আর্কিটেকচারাল অ্যাওয়ার্ড 2025-এ সম্মানিত করা হলো। তাহলে আমাকে পরীক্ষার প্রশ্ন করতে পারে যে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ এই এয়ারপোর্টটা বা এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটার আগের নাম কি ছিল? আগের নাম ছিল আমাদের গুয়াহাটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেটারই এখন নতুন নাম কি না লোকপ্রিয় গোপীনাথ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। হলো, তাহলে এখান থেকেও তো একটা প্রশ্ন দিতে হবে নাকি? আচ্ছা, যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে এই মুহূর্তে ভারতবর্ষে টোটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা ইন্ডিয়াতে এই মুহূর্তে কতগুলো আছে, এটা তুমি হোমওয়ার্ক করে জমা দেবে। টোটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন্ডিয়াতে এই মুহূর্তে কতগুলো আছে, এটা তোমরা হোমওয়ার্কে আনসার করে জমা দেবে। চলে আসুন নেক্সট। ডেভিড ওয়ার্নার যে কিনা ওভারটেক করলো, কাকে ওভারটেক করলো? বিরাট কোহলিকে। কোথায় ওভারটেক করলো? T20 কিনা ক্রিকেট রানের রেসপেক্টে। ডেভিড ওয়ার্নার যে কিনা বলতে পারো এই মুহূর্তে 5ম স্থানে উঠে এসছে। আমাদের বিরাট কোহলির রান ছিল কত না 13,543, সেই রানকে টপকে ডেভিড ওয়ার্নারের রান হচ্ছে এখন 13,545। এই লিস্টে টপে আছে কে? টপে আছে হচ্ছে ক্রিস গেল 14,562 রান করে কিনা T20-তে সর্বাধিক রানের মালিক এখন যদি বলে কে, সেক্ষেত্রে আনসার হচ্ছে ক্রিস গেল। আমাকে এখানে বলবে অটোবায়োগ্রাফি অফ ক্রিস গেল, এটা হোমওয়ার্কের আনসার করবে তোমরা। অটোবায়োগ্রাফি অফ ক্রিস গেল এটা অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে এই হোমওয়ার্কের আনসারগুলো কিন্তু করবে। ওকে, এগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো সব প্রশ্ন। চলে আসো পরেরটা। বলছে নতুন সেমিকন্ডাক্টর ইউনিট, তার জন্য 4,600 কোটি টাকা বরাদ্দ করা হলো, যেটা হতে চলেছে ভারতবর্ষের 4টে জায়গায়, পাঞ্জাব, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ। এবং এটা প্রথম স্টার্ট হয়েছিল গুজরাট, তাই গুজরাটের নামটা হয়তো এখানে দেওয়া নেই। 4টে স্টেট বলতে গেলে বা 4টে নতুন যে সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি এবং টেস্টিং ফেসিলিটি হচ্ছে, তার মধ্যে অলরেডি একটা আমাদের গুজরাট ছিল, তার সঙ্গে পাঞ্জাব, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ অ্যাড হচ্ছে। এবং এটা ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের আন্ডারে এই ফাইন্যান্সিয়াল বাজেটটা বরাদ্দ করা হয়েছে কত টাকা? 4,600 কোটি টাকা। তাহলে আমাকে বলতে পারে ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের আন্ডারে কি না নতুন সেমিকন্ডাক্টর ইউনিটের জন্যে টোটাল কত টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার? সেক্ষেত্রে আনসার হচ্ছে 4,600 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার।
চলে আসুন নেক্সট। আমাকে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে সম্প্রতি ভারত তাদের ট্রেড কোঅপারেশন এগ্রিমেন্ট সাইন করলো কোন দেশটার সাথে, তখন আনসার হচ্ছে জাম্বিয়া। তাহলে ভারত ও জাম্বিয়ার মধ্যে বলতে পারো সম্পর্ক ডেভেলপমেন্ট করার জন্য বা বলতে পারো ব্যবসা বাণিজ্যকে আরও ডেভেলপমেন্ট করার জন্য সম্প্রতি দুটো দেশের মধ্যে কি না একটা ট্রেড কোঅপারেশন প্যাক্ট সাইন হলো। ট্রেড কোঅপারেশন প্যাক্ট সাইন হলো কোন দেশের সাথে না জাম্বিয়ার সাথে। অবজেক্টিভ কি এটা করার পিছনে টু প্রমোট কোঅপারেটিভ অ্যান্ড ক্রিয়েট ফেসিলিটি ফর ট্রেড অ্যালায়েন্স বিটুইন ইন্ডিয়া অ্যান্ড জাম্বিয়ান কোঅপারেটিভ এন্টিটি। তাহলে আরও বেশি করে যাতে ব্যবসা বাণিজ্য হয় বা সম্পর্ক যাতে আরও বেশি করে ডেভেলপমেন্ট হয় তার জন্যই ইন্ডিয়া এবং জাম্বিয়ার মধ্যে কি না এই ট্রেড কোঅপারেশন এগ্রিমেন্টটা সাইন হলো। এখন তোমার হোমওয়ার্কের কোশ্চেন থাকবে জাম্বিয়ার ক্যাপিটালটার নাম কি, জাম্বিয়ার ক্যাপিটালটার নাম কি। প্রত্যেকে কিন্তু এটা হোমওয়ার্কে আনসার করবে, কমেন্ট সেকশনে গিয়ে আনসারগুলো সব করবে। চলে আসো পরেরটা। ওড়িশা গভর্নমেন্টের তরফ থেকে সম্প্রতি অ্যাপয়েন্ট করা হলো, কাকে অ্যাপয়েন্ট করা হলো? বলিউডের অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে। কেন বা কি হিসেবে না ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে। কোথাকার ব্র্যান্ড অ্যাম্বাসেডার না ওড়িশার যে হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি সেখানকার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে রিসেন্টলি অ্যাপয়েন্ট করা হলো বলিউডের অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে। মনে রাখতে হবে আমাদের ন্যাশনাল হ্যান্ডলুম ডেটা আমরা প্রত্যেক বছর উদযাপন করি কত তারিখে না 7ই আগস্ট। এবারেরটা কততম ছিল? এবারেরটা ছিল হচ্ছে 11তম। সেই 11তম ন্যাশনাল হ্যান্ডলুম ডে যেটা কিনা উদযাপন করা হলো 7ই আগস্ট, এই সেলিব্রেশনটা হয়েছিল কোথায়? জনতা ময়দান, ভুবনেশ্বর, ওড়িশা। আর সেখানেই ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি যে কিনা বলতে পারো অ্যাপয়েন্ট করলো বলিউডের আইকন এবং বলতে পারো পদ্মশ্রী বিজেতা মাধুরী দীক্ষিতকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। কিসের না রাজ্যের হ্যান্ডলুম ইন্ডাস্ট্রির রেসপেক্টে। তাহলে ওড়িশা রাজ্যের হ্যান্ডলুম ইন্ডাস্ট্রির রেসপেক্টে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হলো কাকে? সেক্ষেত্রে আনসার হচ্ছে মাধুরী দীক্ষিত। ওকে, এখান থেকে তোমার পরীক্ষার প্রশ্ন বা হোমওয়ার্কের প্রশ্ন যেটা থাকবে, ওড়িশা এই রাজ্যটা স্টেট ফরমেশন হয় কত সালে? স্টেট ফরমেশন হয় কত সালে? রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে কত সালে? চলে আসো নেক্সট। তোমাকে জিজ্ঞেস করতে পারে যে গারুদা দৃষ্টি এটা সম্প্রতি কারা লঞ্চ করলো? মহারাষ্ট্র। আগে জানতে হবে গারুদা দৃষ্টি এটা কি, তখন মনে রাখবে এটা একটা সোশ্যাল মিডিয়া মনিটরিং অ্যান্ড সাইবার ইন্টেলিজেন্সি ইনিশিয়েটিভ। তাহলে এই যে সোশ্যাল মিডিয়াতে বলতে পারো লোকজন বিভিন্ন রকমভাবে ভুলভাল খবর ছড়ায় বা বলতে পারো হেট স্পিচ দেয়, এগুলোকে আটকাবার জন্য এবং সাইবার ইন্টেলিজেন্স কে বলতে পারবা যে সাইবার ক্রাইম বা সাইবার ফ্রড হচ্ছে, এটাকে আটকাবার জন্য মহারাষ্ট্র গভর্নমেন্টের তরফ থেকে লঞ্চ করা হলো কি না গারুদা দৃষ্টি নামে একটা ইনিশিয়েটিভ। ওকে, এটা কোথায় করা হলো? মহারাষ্ট্রের নাগপুরে বলতে পারো এটার উদ্বোধন করা হলো। গারুদা দৃষ্টি এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এনাবল সিস্টেম ডিজাইন টু ডিটেক্ট fraudulent cyber activity including hate speech, fake news, communal misinformation, drug trafficking and financial scam across social media platform। তাহলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে আমরা ফাইন্যান্সিয়াল স্ক্যাম দেখতে পাই, ড্রাগ ট্রাফিকিং হচ্ছে বা কমিউনাল কোনো মিস ইনফরমেশন দেওয়া হচ্ছে বা ফেক নিউজ বা ভুল খবর ছড়ানো হচ্ছে বা হেট স্পিচ বলতে পারো কিনা ঘৃণা সহযোগে কোনো মন্তব্য করা হচ্ছে বা কোনো সাইবার ফ্রড হচ্ছে কিনা, এটা ডিটেক্ট করার জন্য এটা একটা এআই এনাবল সিস্টেম যার নাম হচ্ছে গারুদা দৃষ্টি। এটা লঞ্চ করেছে কারা? মহারাষ্ট্র সরকার। হলো, আমাকে এখান থেকে বলবে মহারাষ্ট্র এটা স্টেট ফরমেশন এটা তো আমরা জানি 1960। আমাকে বলবে ডেটটা কত ছিল? আমাকে বলবে ডেটটা কত ছিল? খুব তাড়াতাড়ি এগুলো কিন্তু কমেন্টে উত্তর করবে। আমি কিন্তু প্রত্যেকের কমেন্টের উত্তরে আনসার দেব। আবারও বলছি, আমি প্রত্যেকের কমেন্টের উত্তরে আনসার দেব। সবাই কিন্তু হোমওয়ার্কের আনসারগুলো করবে। এবার দেখো কি বলেছে, ইউনিয়ন হেলথ সেক্রেটারি যে কিনা লঞ্চ করলো শ্রেষ্ঠ ইনিশিয়েটিভ। তাহলে আগে আমাকে পরীক্ষার প্রশ্ন দিতে পারে যে এই শ্রেষ্ঠ কথাটার ফুল ফর্ম কি, তখন মনে রাখবে স্টেট হেলথ রেগুলেটরি এক্সেলেন্স ইন্ডেক্স। স্টেট হেলথ রেগুলেটরি এক্সেলেন্স ইন্ডেক্স এটা বলতে পারো একটা ন্যাশনাল ইনিশিয়েটিভ
যার উদ্দেশ্য হচ্ছে টু বেঞ্চমার্ক অ্যান্ড এনহ্যান্স স্টেট ড্রাগ রেগুলেটরি সিস্টেম ইউজিং আ ট্রান্সপারেন্ট ডেটা ড্রিভেন ফ্রেমওয়ার্ক। তাহলে একটা কি না, এটা একটা মনে রাখবে কি না, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তরফ থেকে লঞ্চ করা হয়েছে। এটা আমাদের বিভিন্ন রাজ্যের বলতে পারো কি না চলতি যে কাঠামো রয়েছে এবং বলতে পারো রাজ্যের যে ওষুধ নিয়ন্ত্রণ ব্যবস্থাকে বলতে পারো বেঞ্চমার্ক করে তাকে উন্নত করার লক্ষ্যে এটা একটা জাতীয় উদ্যোগ। নাম কি? নাম হচ্ছে আমাদের শ্রেষ্ঠ। এটা শুরু করেছে কারা যদি বলা হয় তখন মনে রাখবে এটা শুরু করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, যার অধীনে প্রত্যেক মাসে তোমাকে 25 তারিখের মধ্যে কিন্তু তোমাকে তথ্য সরবরাহ করতে হবে। এটা করা হয়েছে আমাদের রাজ্যের যে স্টেট ড্রাগ রেগুলেটরি সিস্টেম আছে তাকে আরও বেশি করে মজবুত করা। এটা করলে কি লাভ হবে? এটা করলে লাভ হবে, এক হচ্ছে জাল ওষুধ কারবারকে আটকানো যাবে, ওষুধের দাম যেগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করা যাবে। তার জন্যই বলতে পারো ইউনিয়ন হেলথ সেক্রেটারির তরফ থেকে এই উদ্যোগটা শুরু করা হয়েছে। চলে আসো নেক্সট, গভর্নমেন্ট অফ রাজস্থানের তরফ থেকে লঞ্চ করা হলো, কি লঞ্চ করা হলো? ভারতের প্রথম এআই এনেবল ড্রোন বেস ক্লাউড সিডিং এক্সপেরিমেন্ট। তাহলে রাজস্থান গভর্নমেন্টের তরফ থেকে বলতে পারো এই প্রথম সারা ভারতবর্ষের মধ্যে লঞ্চ করা হলো একটা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এনাবল ড্রোন বেসড ক্লাউড সিডিং এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টটা কেন করা হয়েছে বা কোথায় করা হয়েছে? তাহলে কেন যদি বলো তাহলে পারপাসটা হচ্ছে টু রিজুভিনেট রামগড় লেক। রামগড় লেককে বলতে পারো পুনর্জীবিত করার জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে। আর্টিফিশিয়াল রেন ক্রিয়েট করে যাতে লেকটাকে ভরানো যায়, তার পিছনে কারণ কি? এই লেকটাকে কেন্দ্র করে কি না যে ওয়াটার ক্রাইসিসটা হয় সেই ওয়াটার ক্রাইসিসটা এই রিজিয়নে আর থাকবে না। ওকে, আর এই লেকটা যদি বলো যে ড্যামের সাথে কানেক্টেড, ড্যামটার নাম হচ্ছে রামগড় ড্যাম। এটা কোথায় আছে? রাজস্থানের জামুয়া রামগড়ে বলতে পারো এটা রয়েছে। তাহলে লঞ্চ করেছে কারা? রাজস্থান গভর্নমেন্ট। একটা কৃত্রিম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহায়তায় বা ড্রোনের সহায়তায় বলতে পারো ক্লাউড সিডিং এক্সপেরিমেন্ট। আর এখানে যে কেমিক্যালটা ইউজ করা হয়েছে কেমিক্যালটার নাম সোডিয়াম ক্লোরাইড। তাহলে সোডিয়াম ক্লোরাইডের সাহায্যে বলতে পারো মেঘ তৈরি করে তার থেকে বৃষ্টি করানোর কৃত্রিম উপায় বলতে পারো অবলম্বন করছে রাজস্থান সরকার। উদ্দেশ্য হচ্ছে কি না এই রামগড় লেকটাকে যাতে পুনরুজ্জীবিত করা যায়, তার কারণ এই লেকের জল এখানকার বা এই রিজিয়নের ওয়াটার ক্রাইসিসটা মেটাতে পারে, তার জন্যই এই উদ্যোগ। তোমাদের কাছে প্রশ্ন থাকবে, এখানে তো একটা লেককে রিজুভিনেট করার জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে। এবার যদি বলি ভারতবর্ষের মধ্যে প্রথম পলিউশনকে আটকাবার জন্যে কোন রাজ্য বা কোন ইউনিয়ন টেরিটরি প্রথম বলতে পারো কি না এই ক্লাউড সিডিং করেছে? এটা তোমার পরীক্ষা বা তোমার হোমওয়ার্কের কোশ্চেন থাকবে, সবাই কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে উত্তরটা দেবে। তাহলে প্রথম বলতে পারো পলিউশনকে আটকাবার জন্য ভারতবর্ষের যে রাজ্য বা ইউনিয়ন টেরিটরি বলতে পারো এই উদ্যোগটা নিয়েছে তার নামটা কি? চলে আসো পরেরটা। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন যে কিনা লঞ্চ করলো নতুন একটা স্কিমটার নাম কি না থায়ু মানাভার তিথাম। থায়ু মানাভার তিথাম এটা একটা স্কিম, যে স্কিমটার আন্ডারে ডেলিভার করা হবে এসেন্সিয়াল রেশন আইটেম। কাদের ডেলিভার করা হবে? ডিরেক্টলি বলতে পারো তোমার বাড়ির সামনে বা বাড়িকে পৌঁছে যাবে যাদের কাছে, যারা কিনা বলতে পারো এলিজেবল বেনিফিশিয়ারি হলো। এবার এই এলিজেবল বেনিফিশিয়ারি কারা কারা এই রেশনটা পাবে? না যাদের বয়স 70 বছরের ঊর্ধ্বে বা যারা ফিজিক্যালি ডিসেবল, এই ধরনের বয়স্ক মানুষরা যারা কিনা বাজার দোকানে আসতে পারে না, তাদের জন্য বলতে পারো কিনা এই স্কিমটা লঞ্চ করা হলো। আর এই স্কিমের ফলে উপকৃত হবে কতজন? না প্রায় 21.7 লাখ এল্ডারলি সিটিজেন যারা আছে, যাদের বয়স 70 বছরের ঊর্ধ্বে এবং যারা ডিসেবল রয়েছে রাজ্যের মধ্যে, তাদেরকে বলতে পারো উপকৃত করবে এই স্কিমটা। এই এসেন্সিয়াল যে রেশন কমোডিটিগুলো পাঠানো হবে তার মধ্যে রয়েছে রাইস, সুগার, হুইট, পাম অয়েল এবং বলতে পারো তুর ডাল। এগুলো বলতে পারো তামিলনাড়ু গভর্নমেন্টের তরফ থেকে কিনা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। এবং তার জন্য এই স্কিমটার জন্য তামিলনাড়ু সরকার বলতে পারো কিছু স্পেশাল ভেহিকেলেরও আয়োজন করেছে, যে ভেহিকেলগুলো পার্টিকুলারলি এই পারপাসেই বলতে পারো কিনা কাজে লাগবে। চলে আসুন নেক্সট, নশা মুক্ত ভারত অভিযান যে কিনা সম্প্রতি কমপ্লিট করলো 5 বছর। আমাকে বলতে পারে যে
মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস এবং এম্পাওয়ারমেন্টের একটা ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভ যার নাম হচ্ছে নশামুক্ত ভারত অভিযান। এটা কত বছর কমপ্লিট করলো? না, এটা মনে রাখবে 5 বছর কমপ্লিট করলো। এটাই তোমার পরীক্ষার প্রশ্ন। এক জিজ্ঞেস করতে পারে যে এই নশামুক্ত ভারত অভিযান, এই ক্যাম্পেনটা যেটা কিনা বলছে ড্রাগ ফ্রি ইন্ডিয়া ক্যাম্পেন, এটা কোন মিনিস্ট্রির একটা ফ্ল্যাগশিপ উদ্যোগ বা ইনিশিয়েটিভ? সেক্ষেত্রে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। আর জিজ্ঞেস করতে পারে এটা সম্প্রতি কত বছর কমপ্লিট করলো? এটা সম্প্রতি তার 5 বছর কমপ্লিট করলো। চলে আসুন নেক্সট। পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে ভারতের 89 চেস গ্র্যান্ডমাস্টারের খেতাব যিনি পেলেন তার নাম কি? নাম হচ্ছে এস রোহিত কৃষ্ণা। 19 বছর বয়সী এস রোহিত কৃষ্ণা একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তামিলনাড়ু চেন্নাই থেকে বলতে পারো বিলং করে, যে কিনা ভারতের 89তম চেস গ্র্যান্ড মাস্টারের খেতাবটা পেল। মনে রাখতে হবে মেল প্লেয়ার হিসেবে ইনি হচ্ছেন 85th যে কিনা এই খেতাবটা অ্যাচিভ করলেন। আর ওভারঅল যদি আমি দেখি তাহলে 89 চেস গ্র্যান্ড মাস্টার অফ ইন্ডিয়া যদি এই প্রশ্নটা আমাকে করে, সেক্ষেত্রে আমার আনসার হচ্ছে এস রোহিত কৃষ্ণা। চলে আসুন নেক্সট। একজন ভারতীয় অলিম্পিক হকি মেডেলিস্ট যার নাম ডক্টর ভেস পেস সম্প্রতি মারা গেলেন, তাই নিউজে এসছে। ভেস পেসের পরিচয় হচ্ছে ইনি হচ্ছেন আমাদের ফর্মার লন টেনিস প্লেয়ার লিয়েন্ডার পেস, তার বাবা। তো মারা গেলেন 80 বছর বয়সে। মনে রাখতে হবে হি ইজ দ্য ফাদার অফ লিয়েন্ডার পেস, ফর্মার ইন্ডিয়ান টেনিস প্লেয়ার। ভেস পেস যিনি কিনা জন্মগ্রহণ করেছিলেন 30শে এপ্রিল 1945-এ গোয়াতে। তিনি বলতে পারো ডেবিউ করেছিলেন তার ইন্ডিয়ান হকি টিমে। কোথায়? না হ্যামবার্গ ইন্টারন্যাশনাল কাপ 1966-এ। এছাড়া ইনি ব্রোঞ্জ মেডেল পান কোথায়? 1971-এর হকি ওয়ার্ল্ড কাপ, যেটা হয়েছিল কোথায়? বার্সেলোনা, স্পেন। এবং 1972-এর সামার অলিম্পিক, যেটা হয়েছিল কোথায়? মিউনিক, ওয়েস্ট জার্মানি। সেখানেই বলতে পারো কি না ইনি ভারতীয় হকির হয়ে ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন। তাহলে আমাকে পরীক্ষায় প্রশ্ন দিতেই পারে যে লিয়েন্ডার পেজের বাবা অর্থাৎ ভেস পেস যিনি কিনা সম্প্রতি মারা গেলেন, ইনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? তখন তোমার উত্তরটা হবে হকি। এছাড়াও যদি ডেপথে প্রশ্ন করে বলতে পারে ইনি প্রথম বলতে পারো ভারতীয় হকি হয়ে ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন কোন অলিম্পিকে? সেক্ষেত্রে তখন হচ্ছে 1972 সামার অলিম্পিকে, যেটা হয়েছিল ওয়েস্ট জার্মানিতে। এছাড়াও 1971-এর হকি ওয়ার্ল্ড কাপ, যেটা হয়েছিল বার্সেলোনা, স্পেন, সেখানেও তিনি ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন। হলো। তাহলে এই ছিল আমাদের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা কিনা আমাদের এই সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স। কেমন লাগলো ক্লাসটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, এই ক্লাসটা একটু আমাদের পাবলিশ করতে দেরি হলো, চেষ্টা করব নেক্সট উইক থেকে যাতে তোমাদের এই দেরিটা না হয়। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখবে। আর যে হোমওয়ার্কগুলো দিলাম সেটা কিন্তু প্রত্যেকে কিন্তু কমেন্ট সেকশনে লিখবে। তাহলে আজ চলি, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।